সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই অনুষ্ঠান ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। যদিও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বার্তা দেওয়া হচ্ছিল। আজকে এই বিষয় নিয়ে কথা হবে প্রথম আলোর নিয়মিত আয়োজন নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। রাহিদ এজাজ, আমরা দেখলাম খুবই সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সরাসরি লাইভ একটা সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন, মত বিনিময় করেছেন, যদিও তিনি আসলে অডিও কলে যুক্ত ছিলেন। এবং তার পরপরই মোটামুটি বেশ ভালো কড়া ভাষায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তো এই যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, এটি কি দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন করে কোনো উত্তেজনা তৈরি করলো কিনা? হ্যাঁ, নতুন করে তো উত্তেজনা তৈরি করেছে। আমরা যদি আগামী 17 তারিখ সরকারের 6 মাস পূর্তি হবে, তো 6 মাস পূর্তির সামনে রেখে আমরা যদি আলোচনাটা এভাবে করি যে অন্তর্বর্তী সরকারের আমলে যে বাংলাদেশ ভারত সম্পর্কের চরম তিক্ততা বা টানাপোড়েন ইতিহাসের যে কোনো পর্যায়কে ছাড়িয়ে গিয়েছিল। তো গত বছরের মাঝামাঝি সময় থেকে ভারতের দিক থেকে বলা হচ্ছিল সে তারা বাংলাদেশের সম্পর্কটা রিসেট করবে বা নবযাত্রা বা নতুন করে শুরু করবে, অর্থাৎ ইতিবাচকভাবে যুক্ত হবে, যেটা অন্তর্বর্তী সরকারের আমলে 18 মাসে ছিল না, চরম তিক্ততায় চলে গেছিল। আলোচনা, নানান রকম আলোচনার ফোরামের তো কিছুই হয়নি, একবার খালি হয়েছিল আনুষ্ঠানিক আলোচনা যদি বলি 2024-এর ডিসেম্বরে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় এসেছিলেন পররাষ্ট্র সচিবদের মিটিং করে। তো এর বাইরে যদি বলেন স্ট্রাকচার যে প্ল্যাটফর্ম আছে সেটাতে হয়নি। তো এবার মনে হচ্ছিল, এবার বলতে অর্থাৎ নির্বাচন তো ফেব্রুয়ারিতে হয়ে গেল, প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে তারা তাদের স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিল, যিনি লোকসভার স্পিকার। এর আগে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা যান, তার জানাজায় শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এলেন। গত এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল মরিশাস যাওয়ার পথে দিল্লি গিয়েছিলেন, সেখানে এস জয়শঙ্কর পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল। তো সবগুলো মিলে একটু ইতিবাচক পথে সম্পর্কটা যাবে এমন একটা আভাস ছিল। কিন্তু আমরা সেই এপ্রিলের শেষ দিক থেকে দেখলাম ভারতের রাজ্য বিধানসভা নির্বাচন, আসাম এবং পশ্চিমবঙ্গের ঘিরে বাংলাদেশ বিরোধী বক্তব্য ধারাবাহিকভাবে এসেছে। পুশিনের অপচেষ্টার ঘটনা ঘটেছে এবং যেটা এপ্রিল মাসে শুরু হয়ে মে মাসে যখন ভোট শেষ হলো, ফলাফল হলো, সেগুলো আর থামেনি, সেগুলো বেড়ে চলেছে আপ টু জুন। তো এমন একটা পরিস্থিতির মধ্যেই জুন পর্যন্ত হলো, সেটা আবার প্রধানমন্ত্রী চীন সফরকে ঘিরে ভারতের একটা ক্রীড়া প্রতিক্রিয়া দেখা গেছে। তো এই ঘটনাগুলো চলছিল, কিন্তু ভারতের সঙ্গে আর খুব একটা অফিসিয়াল এঙ্গেজমেন্ট একমাত্র বিজিবি বিএসএফ মিটিংটা হয়েছিল, কিন্তু নবযাত্রার যে কথা বলা হচ্ছিল সেটাতে অগ্রগতি ছিল না। ধারণা করা হচ্ছিল সামনে মিটিংগুলো হবে, আলোচনায় যুক্ত থাকবে দুই দেশ। আমরা জানি সেপ্টেম্বরে দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন, সেখানকার একটা আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ার হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং ব্রিক্সের বর্তমান সভাপতি নরেন্দ্র মোদী। তো এমন একটা আবহের মধ্যে কিন্তু দিল্লিতে আপনার গত 5ই আগস্ট ফরেন করেসপন্ডেন্স ক্লাব বলে যে সংগঠন আছে, সেই সংগঠনের অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি, আমি বলি অডিও সংযুক্ত হয়েছিলেন, বক্তব্য রেখেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এই প্রথমবারের মতো কিন্তু তিনি এভাবে কি বলবো সংবাদ সম্মেলনে বা গণমাধ্যমের সঙ্গে যুক্ত হলেন। এর আগে যেটা আমরা দেখেছি টেক্সট ফরম্যাটে বা ইমেইলের মাধ্যমে তার সাক্ষাৎকারগুলো গেছে। তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে বাংলাদেশের এটা জোরালো প্রতিবাদ জানিয়েছে, বিবৃতির ভাষাটা অনেক শক্ত বলা হচ্ছে। এমন একটা দিনে সেটি করা হলো গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকীতে। 2 বছর ধরে তিনি সেখানে আছেন, কখনো তিনি সাংবাদিকদের সাথে বা অন্যদের সাথে এভাবে সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ পাননি। তো এই যে ওনাকে মুখোমুখি হওয়ার সুযোগ করে দিল বাংলাদেশ, এতে খুব অসম্মানিত বোধ করেছে এবং বাংলাদেশের বিবৃতিতে তার প্রতিফলন ঘটেছে। তো পুরো ঘটনাকে যদি আমি সামারাইজ করি, তাহলে আমরা দেখি যে এই ঘটনা দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমের সাথে কথা বলাটা দুই দেশের সম্পর্কে নতুন করে একটা উত্তেজনা তৈরি করেছে। তো এই সংবাদ সম্মেলনের আগে আমরা জেনেছি যে দুই দেশের মধ্যে একটা বৈঠক হয়েছিল খুব
বড় পর্যায়ে না, হুম। সেই বৈঠকে কি তখন তাহলে এই সংবাদ সম্মেলন নিয়ে কোনো আলোচনা হয়েছে? বৈঠক না বলে আমি বলি যে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী উনি আপনার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করেছিলেন। দুই আলোচনাতেই শেখ হাসিনার প্রসঙ্গটা এসছে এবং বিশেষ করে আমরা তো জানি তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে দণ্ডিত এবং তাকে 2013 সালে দুই দেশের মধ্যে সম্পাদিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যাতে হস্তান্তর করা হয় সেই অনুরোধ আছে। আবার একইভাবে সম্প্রতি তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন, জনতার জীবনযাত্রা মান উন্নয়ন করা, জনতার বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ইত্যাদি ইত্যাদি। তো এটাও কিন্তু সরকারের মধ্যে খুব বিরক্তি বা অস্বস্তির কারণ হয়েছে। তিনি স্বদেশ প্রত্যাবর্তনের এই ঘোষণা তিনি 5 তারিখ এফসিসির অনুষ্ঠানে কিন্তু একই কথা আবার পুনর্ব্যক্ত করেছেন। তো সরকারের তরফ থেকে বলা হচ্ছিল ভারতীয় হাইকমিশনারকে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে কোনো রকম কর্মকাণ্ড বা বাংলাদেশ বিরোধী অপতৎপরতা, বাংলাদেশে বিশৃঙ্খলা চেষ্টা সৃষ্টি করতে না পারেন সে ব্যাপারে তারা যেন ব্যবস্থা নেয়, অর্থাৎ দিল্লিকে এই বার্তা দিতে দীনেশ ত্রিবেদীর কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অনুরোধ জানিয়েছিলেন। এর পাশাপাশি আরেকটা বিষয় না বললে নয়, আজকে প্রথম আলোতে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেখানে আমরা উল্লেখ করেছি বুধবার অর্থাৎ 5ই অগস্ট এই মত বিনিময় সভার আগে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছিলেন তার দুদিন আগে বাংলাদেশের তরফ থেকে ভারতের নীতি নির্ধারণী পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যেটা দীনেশ ত্রিবেদীকে তারা কমিউনিকেট করেছেন। সরকারের পক্ষ থেকে মনে হয়েছিল দীনেশ ত্রিবেদীকে বলাটাই যথেষ্ট নয়, তাহলে আরও উচ্চ পর্যায়ে বলা যায় কিনা। সরকারের একাধিক প্রতিনিধি সে কাজটা করেছেন এবং সোমবার তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে দিল্লিতে শেখ হাসিনা অনুষ্ঠানটি শুধুমাত্র ওই সংগঠন বা ক্লাবের সদস্যদের মধ্যে সীমিত থাকবে এবং সেখানে মূলত তিনি একটা রেকর্ডেড একটা বক্তৃতা দিবেন, সেখানে কোনো প্রশ্ন উত্তর বা এটা থাকবে না। তো যেহেতু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটেছে বলে বাংলাদেশের হতাশা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হিসাবে আমরা দেখতে পারি যে বিবৃতিটি 5 তারিখ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। আমি যদি আপনাকে একটু এখানে জিজ্ঞাসা করি যে এর আগে কখনো কি এরকম ভাষায় বিবৃতি দিয়েছিল কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে ভারতের? না, সাম্প্রতিক আমার অন্তত জানা না। আমি তো প্রায় 25 বছর ধরে কূটনীতির বিষয়ে রিপোর্টিং করছি, কাজ করছি। আমার কখনো মনে পড়ে না এত জোরালো বা কঠিন ভাষায় বাংলাদেশ কখনো ভারতের বিরুদ্ধে কোনো বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রচার করেছে। আচ্ছা, তার মানে কি দিল্লি আগে থেকেই শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন সম্পর্কে অবগত ছিল? অবগত তো থাকবে, অবগত না থাকার তো কারণ নেই। দেখুন, যখন আমি তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামার কথা বলতে পারি, আফগান সাবেক প্রেসিডেন্ট নজিবুল্লাহর কথা বলতে পারি, যখন তারা এরকম কাউকে অতিথি হিসেবে আশ্রয় দেন তাদের তো তারা কি করবেন কি করবেন না এবং কিছু শর্ত বা কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো প্রতিপালন করেই করতে হয়। এখন যদিও কালকে আমরা দেখেছি এই বিবৃতির পর বাংলাদেশ সরকারের ক্ষোভ জানানোর পর, উষ্মা জানানোর পর যে বিবৃতি দিয়েছে, কালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং হয় সেখানে তাদের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন প্রথম কথা হচ্ছে এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন, এটাতে কোনো ভারতের যুক্ততা নাই। তিনি এই স্টেটমেন্ট আবার পুনর্ব্যক্ত করেছেন। আর দ্বিতীয় কথাটি হচ্ছে তিনি বলছেন ওই মঞ্চ থেকে তিনি কিন্তু শেখ হাসিনা বা কারণ আমল দিল্লির মঞ্চ থেকে বাংলাদেশে বর্তমানে নির্বাচিত সরকার বিষয়ে যেই বক্তব্য বা মন্তব্য করা হয়েছে সেটি ভারত সমর্থন করে না। এই জায়গাটা কিন্তু আমি যদি নেই, 5 তারিখ ঘটনা ঘটেছে, 7 তারিখ যখন তাদের মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে অবস্থানটা এটুকু পরিষ্কার করলেন, ওই দিল্লি এফসিসির মঞ্চ থেকে যে কথাগুলো আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যরা যা বলেছেন তাতে তারা সেটা এন্ডোর্স করে না। এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় এসে যে আমরা জানি গত 30শে জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি, যেটার প্রধান সে দেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর, তারা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটা প্রতিবেদন জমা দিয়েছে। যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা তাকে সভা কোনো অনুষ্ঠান করার অনুমতি দেয় না। তো এই যে ব্যত্যয়গুলো ঘটলো, আপনি যে বলছেন আমাকে বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন করেছেন, এই ব্যত্যয়ের কারণেই আমার ধারণা যে সরকারের বক্তব্য বিবৃতিটা এত বেশি জোরালো হয়েছে।
আচ্ছা, তাহলে কি এই বিবৃতির কোনো জবাব কি ভারতের পক্ষ থেকে এসেছে, বা ভারত কিভাবে আসলে দেখছে বিবৃতি? না, কালকে যেটা হয়েছে আমরা এটাকে তো বিবৃতির জবাব হিসেবেই দেখতে পারি, যে তারা তাদের অবস্থানটা, বাংলাদেশ সরকারের করেছে। ক্ষোভ উষ্মা যেটা ছিল সেটার প্রতি উত্তরে তারা তাদের অবস্থানটা জানিয়েছে, তারা বিষয়টাকে কিভাবে দেখে। আর জবাব এটা পাল্টাপাল্টি হয়তো নাও চলতে পারে। আমরা জানি যে কাল রোববার 9ই অগস্ট, 10ই অগস্ট অর্থাৎ সোমবার হুম। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি একজন রাজনীতির বটে এবং তাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। তার সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। তাহলে এটিও তাদের বিবেচনায় আছে, সেটি যাতে অব্যাহত থাকে। এবং আমার ধারণা এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে হয়তো বিবৃতি পাল্টা বিবৃতি এমনটা নাও ঘটতে পারে, যেহেতু তারা যদি মনে করেন তারা সম্পর্কে উত্তেজনা টানাপোড়েন যাই হয়েছে সেটা যাতে তাদের না বাড়ুক, এটা যদি বিবেচনায় রাখে তাহলে সেক্ষেত্রে এই আলোচনাগুলোর পথ যাতে খোলা থাকে সেদিকেই মনোযোগ থাকে। আচ্ছা, আপনার প্রতিবেদনে এসেছে যে ভারতের গণমাধ্যমগুলো এই ঘটনাগুলোকে বেশ গুরুত্বের সঙ্গে তারা দেখছে। তাদের সেখানে আসলে কি কি তারা বলছে, আমরা যদি বলি, আমি যেমন সবগুলো নিয়ে তো আমাদের অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ নেই, আমি একটা বলি, গতকাল আমি একটা আমার কাছে মনে হয়েছে বেশ জোরালো বা শক্তিশালী। আমরা জানি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক, এবং খুব যার বেশ গুরুত্ব রয়েছে দিল্লিতে বটে সর্বভারতীয়ভাবে। তো তারা একটা শিরোনাম করেছে, ইন্ডিয়া বাংলাদেশ টাইজ শুড বি হাসিনা প্রুফ, অর্থাৎ দুই দেশের সম্পর্কটা যাতে শেখ হাসিনা কেন্দ্রিক না হয়। এবং সেখানে বলছেন যে তাকে স্বাগত জানানো হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তাকে রাজনৈতিক মঞ্চ করে দেওয়ার যদি হয় তাহলে সেটা কিন্তু দুই দেশের সম্পর্কের জন্য খুব বিরাট প্রশ্নচিহ্ন তুলে দেয়। এবং আমি একটু শেষ করতে চাই, এই আপনার সম্পাদকই যেভাবে বলেছেন, তারা বলছে তিনি আতিথ্য পেতে পারেন, আশ্রয় পেতে পারেন, সব ঠিক আছে, কিন্তু সম্পর্কের পরিসরটা অনেক বড়, দুই প্রতিবেশীর মধ্যে অনেকগুলো ইস্যু আছে, এবং তাকে গুরুত্ব দেওয়ার চাইতে দুই দেশের সম্পর্ক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং রাষ্ট্রের চাইতে কিন্তু একজন ব্যক্তির স্বার্থ বা ব্যক্তির তাৎপর্যটা কখনো বেশি হতে পারে না। অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো একটা দৈনিক তাদের সম্পাদকীয়তে এমন একটা জোরালো অবস্থান নিয়েছে। তার মানে আমি শুধু ইন্ডিয়ান এক্সপ্রেসটাই বললাম, আমি যদি ভুল না করি অন্তত 7-8টা জায়গায় আমি অন্তত কলামে দেখেছি, নিবন্ধে দেখেছি যে এখানে সম্পর্কটাকে বড় ক্যানভাসে দেখা হয়েছে, বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে ঘিরে যাতে দুই দেশের সম্পর্কে কোনো রকম ছায়া না পড়ে। আচ্ছা, আমরা কথা বলছিলাম শেখ হাসিনা সেই সংবাদ সম্মেলন এবং তার পরবর্তী প্রভাবগুলো নিয়ে। তো এই যে আমরা জানি সেপ্টেম্বরে ব্রিক্সের একটি সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের সভাপতি হিসেবে সেখানকার একটি আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। তো সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার বা না করার কোনো প্রভাব পড়ছে এই বর্তমান পরিস্থিতিতে? এই পরিস্থিতি আমার অনুমান বা আশঙ্কা বলতে পারেন যে এখন যে উত্তেজনা বা টানাপোড়েনটা তৈরি হয়েছে, ব্রিক্সের যে আউটরিচ সেশন, বাংলাদেশ তো ব্রিক্সের মেম্বার না, মেম্বার তো 11টা দেশ, বাংলাদেশ ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হতে চায়, এখনো সেটিতে তেমন কোনো অগ্রগতি নেই। সম্প্রতি আমরা দেখেছি চীন সফরের সময় বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, ব্রিক্সের প্রভাবশালী দেশগুলোর অন্যতম হচ্ছে চীন। তো সেই জায়গাতে বাংলাদেশের একটা ইচ্ছা বা আগ্রহ ছিল, কিন্তু বর্তমান যে পরিস্থিতি বা প্রেক্ষাপট, সেই বিষয়গুলোকে বিবেচনায় নিলে আমার কাছে মনে হচ্ছে ব্রিক্সে অংশগ্রহণটা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। ধন্যবাদ রায়দিরাজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন উত্তেজনা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।